আশা করছি সকলে ভালো আছো। শুরু করছি আজকের আমাদের প্রথম ক্লাস, যেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের পরিবেশ ও তার ভাবনা। ঠিক আছে, আমরা ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়কে পার্ট পার্টে আলোচনা করব। এবং তোমরা আজকে যুক্ত হয়ে যে ছেড়ে দেবে এরকম করো না, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, শেষ অবধি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। তোমাদের একটু বিশ্বাস রাখো আমাদের ওপর বা আমার ওপর, যে তোমরা ঠিক জায়গায় এসেছো। সঠিক তথ্য আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে সেগুলোকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেটাকে অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করব। সো আজকে এই যে 50 সেকেন্ড সময় নষ্ট করলাম, এটা আর করব না। এবার থেকে আমরা একদম ডিরেক্ট টপিকে আলোচনা করব। আজকে প্রথম দিন, তাই একটু বলে দিলাম। সো তোমরা একটু ভালোবাসা দাও প্রথম, ঠিক আছে, যে যাতে আমরা তোমাদের সাথে লাইভ ক্লাস করতে পারি, ততটুকু ভালোবাসা অন্তত দাও। বাকি আমি তোমাদের কাছে কোনো দিন লাইকও চাইবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না। তোমাদের ভালো লাগলে লাইক করবে, পছন্দ হলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। ভালো না লাগলে কখনোই লাইক করবে না, শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে না, আমি বলবোও না, ঠিক আছে। এবার দেখো, আজ থেকে শুরু করছি আমাদের পরিবেশ ও তার ভাবনা, ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়। এখান থেকে কীভাবে পড়তে হবে এবং কি পড়তে হবে যার ফলে মাধ্যমিকে বেশি নাম্বার পাবো। একটা হচ্ছে তোমার চুপচাপ পড়া, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়া। কোনটা ভালো? স্ট্র্যাটেজিক্যালি পড়া। তার কারণ অনেক সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট রেডি হতে হবে, মক টেস্ট দিতে হবে তাহলে তোমাদের অনেক কিছু পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি কি বলবো, যে এই অধ্যায় থেকে টোটাল মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 5 নাম্বার আসবে, এটা জানা উচিত। এবং মানে এমসিকিউ এখান থেকে আসবে 2টো কোশ্চেন, ঠিক আছে। এবং এখান থেকে আসবে তোমার একটা হচ্ছে শর্ট কোশ্চেন, মানে ভেরি শর্ট যেটা বলা হয়, একটা আসবে, তাহলে 3 নাম্বার হলো। আর একটা হচ্ছে তোমার 2 নাম্বার একটা কোশ্চেন, তাহলে কত হলো? টোটাল 5 নাম্বার এই চ্যাপ্টারটার থেকে, এই অধ্যায়টার থেকে তোমাদের আসছে। সো আশা করছি আজকের ক্লাসটা করার পর তোমাদের যে 2 নাম্বারের এমসিকিউ যেটা আসবে, সেটা আশা করছি তোমরা করতে পারবে নিজেরাই, ঠিক আছে। একটা ক্লাসে 2 নাম্বার। এবার দেখো, তোমরা পরিবেশ ও তার ভাবনা, তাহলে পরিবেশ সম্পর্কে জানতে হবে। পরিবেশ কি? পরিবেশ মানে যে আমাদের সজীব এবং নির্জীব উপাদান এবং তাদের প্রভাবকারী, মানুষের উপর প্রভাবকারী যে সমস্ত বস্তু রয়েছে বা যা সমস্ত কিছু রয়েছে তাকেই বলছি পরিবেশ। এবং সজীব বস্তুর মধ্যে এই যে গাছপালা, মানুষ, জীবজন্তু ইত্যাদি। এবং নির্জীব মানে এটা হচ্ছে জল, পাথর ইত্যাদি, এগুলো নির্জীব, ঠিক আছে, অ্যাবায়োটিক। আর যেটা হচ্ছে তোমার জীবজন্তু, গাছপালা, বন, এটা হচ্ছে বায়োটিক বলা হয়, জৈবিক। আর এটা হচ্ছে অজৈবিক বা নির্জীব, বুঝতে পেরেছো? এবার আমরা টপিকের মধ্যে চলে আসবো। টপিকের মধ্যে প্রথমেই কি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি তার আগে একটা জিনিস বলে দেবো। দেখো, যখন পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে তোমরা মনে রাখবে, এটা প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। বিলিয়ন বছর আগে, ঠিক আছে, পৃথিবী সৃষ্টি হয়েছে। এবার পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে হয়তো পৃথিবীতে কোনো প্রকার গ্যাস ছিল না, কিন্তু পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এখানে হয়তো জলীয় বাষ্প ছিল এই অঞ্চলে, বুঝেছি। এখানে তাহলে জলীয় বাষ্প ছিল এই অঞ্চলে, এটা পৃথিবী, জলীয় বাষ্প ছিল এখানে, ঠিক আছে। এবার পৃথিবীর ভেতরে কি আছে আমরা জানি প্রত্যেকেই, যে ম্যাগমা আছে। যখন এটা বেরিয়ে আসছে লাভা রূপে, বেরিয়ে এসে কি তার মধ্যে আছে NH3। এবার NH3টা যখন বিক্রিয়া করছে সূর্যালোকের সঙ্গে, এখান থেকে কি উৎপন্ন করছে? নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি উৎপন্ন করছে, হয়েছে। তাহলে আমরা কি পেলাম? বিভিন্ন গ্যাস পেলাম। কোথায়? পৃথিবীর উপরিভাগে, ওটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। দেখো, তাহলে পৃথিবীর আরও একটা জিনিস বলে দিই, যে পৃথিবীর এই যে যেটা আছে তোমার ওয়েট, পৃথিবীর, তোমরা দাঁড়াও একটু একটু অপেক্ষা করো,
একটু ইরেজ করি এটা। হ্যাঁ, তাহলে পৃথিবীর ওপর যদি ধরো কোনো বস্তুকে এখানে রাখি, তাহলে সেই বস্তুটা কোথায়? পৃথিবীর দিকে আসতে চাই। এখানে রাখলে এখানে আসতে চাই, এখানে রাখলে এখানে আসতে চাই, এখানে রাখলে এখানে এলো, এখানে রাখলে এখানে যেতে চাই, এখানে রাখলে এখানে যেতে চাই, এখানে রাখলে এখানে যেতে চাইবে, এখানে রাখলে এখানে যেতে চাইবে। কেন? কারণ পৃথিবীর একটা হচ্ছে অভিকর্ষ বল আছে বা মাধ্যাকর্ষণ শক্তি আছে। এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে সমস্ত বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবিত হতে চায়, কেন্দ্রের দিকে যেতে চায়। তাহলে বিভিন্ন গ্যাসগুলো যখন লার্ভার বা ম্যাগমার নির্গমনের ফলে বিভিন্ন গ্যাসগুলো যখন বেরোলো, সেই গ্যাসগুলো কি এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এইখানে স্তরে স্তরে সঞ্চিত হতে শুরু করলো, স্তরে স্তরে সঞ্চিত হতে শুরু করলো এবং একটা নির্দিষ্ট অঞ্চল অবধি বলয় আকারে এটা বিস্তৃত হতে থাকলো। ঠিক আছে, বলয় আকারে বিস্তৃত হতে থাকলো। এটাকেই বলছি কি, এটাকে বলা হচ্ছে তোমার বায়ুমণ্ডল। সো তোমরা যদি ডেফিনেশনটা দেখতে চাও যে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয় আকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব কি, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান। দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি রয়েছে মেনলি তোমার জানবে যে এখানে আছে। দেখো মেনলি কি তোমাদের হচ্ছে নাইট্রোজেন আছে 78%, এটা মুখস্থ করে রাখবে। অক্সিজেন 21%, আর্গন হচ্ছে 0.9%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.036%, ওকে 0.036%, এবং অন্যান্য গ্যাসও জলীয় বাষ্প আছে। এবং যদি বলা হয় যে নাইট্রোজেন হচ্ছে তোমার 78%, 21% অক্সিজেন এবং বাকি অন্যান্য গ্যাসকে 1% করেও বলতে পারি। ঠিক আছে, গ্যাসীয় উপাদানটা মুখস্থ রাখবে। তারপর শুরু হচ্ছে আমাদের লেয়ার, যে স্তর। কি স্তর? উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে। এই যে ধরো এটা হচ্ছে পৃথিবীর ওপর একটা আছে, এর উপরের দিকে যত যাচ্ছি উচ্চতা বাড়ছে এবং উষ্ণতা উপরের দিকে যত যাচ্ছি কমছে বা বাড়ছে, সেটার উপর নিরীক্ষে বা সেটাকে দেখে আমরা স্তরে বিন্যস্ত করেছি। তাহলে প্রথমের যে স্তরটাকে সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। আরও একটা স্তর আছে যেটা হচ্ছে তোমাদের মনে রাখবে ম্যাগনেটোস্ফিয়ার, পড়াচ্ছি তোমাদের। এর প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং এদের উষ্ণতা, ব্যাপ্তি সমস্ত কিছু জানতে হবে এবং এই স্তরের কয়েকটি স্পেশাল বা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। সেগুলোই আজকের ক্লাসের মেন বিষয়। দেখো একটা একটা করে পড়াবো আস্তে আস্তে, তোমরা কিন্তু করবে, যেটা অসুবিধা থাকবে কমেন্টে জানাবে। দেখো প্রথম স্তর, বায়ুমণ্ডলের প্রথম স্তর যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এর বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমরা জানবো ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ারের ট্রপো শব্দের অর্থ, ট্রপো বা ট্রপো যাকে বলা হচ্ছে, ট্রপো শব্দের অর্থ হচ্ছে টার্ন। টার্ন মানে কি? রাস্তার মধ্য দিয়ে যখন যায় কেউ তখন টার্ন নেয়, মানে দিক পরিবর্তন করে, বা এটার মানে বলছি চেঞ্জ। আর একটা বলছি বা পরিবর্তন বাংলায় যদি বলি। আর স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে বলয়। তাহলে পরিবর্তনশীল বলয়, বোঝা গেছে? তাহলে বৈশিষ্ট্য এবার আস্তে আস্তে পড়বো। দেখো এটা মাথায় রাখবো যে এটার মানে ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ পরিবর্তনশীল বলয়। তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো যেগুলো দেখাবে সেগুলোর মধ্যে কিছু পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারবো। দেখো প্রথমেই বলছি যে এই স্তরে যদি আমি উপরের দিকে উঠতে থাকি, ট্রপোস্ফিয়ার স্তরে যদি আমি উপরের দিকে উঠতে থাকি উচ্চতা বৃদ্ধিতে, উষ্ণতা কি হয়? উষ্ণতা হচ্ছে তোমার কমতে থাকে। তাহলে পরিবর্তন হচ্ছে, তো একই থাকছে না। এখানে ধরো 15 ডিগ্রি সি, এটা অন্তিম ধরো ট্রপোস্ফিয়ার এতটা অবধি বিস্তৃত, এখানে বলছি -56 ডিগ্রি সি, হলো পরিবর্তনশীল হলো তো। তাহলে ওই মানেটা জানা উচিত। এবার দেখো এটা কেন হচ্ছে, কেন কমছে, সব কিছু জানবো। কমাটাকে কি বলে ডিটেলসে আমরা পড়বো, কোনো অসুবিধা নেই, তোমরা শুধু দেখতে থাকো। এবার দেখো খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করবে, যেটা তোমাদের অসুবিধা হবে কমেন্ট করবে অবশ্যই, আমি অবশ্যই কমেন্ট দেখবো তোমাদের। দেখো যখন সূর্য রশ্মি বা সূর্যালোক থেকে আগত রশ্মি, আমি আর একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা স্লাইড আশা করছি আছে। দেখো যখন বলছি ভূপৃষ্ঠে সূর্যরশ্মি আপতিত হলো,
সূর্য, সূর্য থেকে আগত রশ্মি আপতিত হচ্ছে, তখন সেটা দৃশ্যমান রশ্মি, কম তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান রশ্মি রূপে, এবং দৃশ্যমান রশ্মি এবং ইউভি রশ্মি, কম তরঙ্গ দৈর্ঘ্যের। বেশি তরঙ্গ দৈর্ঘ্যগুলো এখানে আটকে যায় এবং উপরের দিকে প্রতিফলিত হয়ে ফিরে যায়। শুধুমাত্র কম তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান রশ্মি এবং ইউভি রশ্মি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এখানে আসে। ঠিক আছে, ভূপৃষ্ঠে আসছে। এবার ভূপৃষ্ঠে আসার পর সেগুলো দিনের বেলায় কি ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে থাকে, অ্যাবজর্ব করছে বা শোষণ করছে, এবং রাতের বেলায় সেটা ছেড়ে দিচ্ছে। কী রূপে ছেড়ে দিচ্ছে? বেশি তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে আসছে কম তরঙ্গ দৈর্ঘ্যের, যাচ্ছে কি বেশি তরঙ্গ দৈর্ঘ্যের। আমরা যেমন মানুষ কি নেয় ভালো জিনিস, পরিবেশ থেকে নিচ্ছে O2, পরিবেশে ফেরত দিচ্ছে কি CO2। বুঝতে পারছো? একই কনসেপ্ট। নিচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পৃথিবীপৃষ্ঠ, ভূপৃষ্ঠ, দিচ্ছে কি বেশি তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, ঠিক আছে, দিচ্ছে অবলোহিত রশ্মি। তাহলে এরপর দেখো যে কি বললাম, যখন এলো তারপর গেল সূর্যালোক থেকে, তাহলে এটা অবলোহিত রশ্মি, দৃশ্যমান রশ্মি বা ইউভি রশ্মি। ইউভি রশ্মির তিনটে পার্ট বলে দিই আজকে, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। ইউভি এটা হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, এবং এর তুলনায় ইউভি বি এবং ইউভি সিটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যের, এবং এই দুটো রশ্মি ইউভি বি এবং সি শুধুমাত্র ভূপৃষ্ঠে আসে। হয়েছে, ডিটেলসে পড়াবো, কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে, দাঁড়াও, তাহলে যখন আসছে কি বললাম, ভূপৃষ্ঠে এখানে তোমার CO2 মলিকিউল আছে, মলিকিউল মানে অণু, CO2 অণু, জলীয় বাষ্পের অণু, এখানে বর্তমান বর্তমান বর্তমান, ভূপৃষ্ঠে বর্তমান বর্তমান। তাহলে যখন আসছে কারণ কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এর মধ্য দিয়ে আরামসে চলে আসছে, কিন্তু যাওয়ার সময় কি বলেছি, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি যাচ্ছে। তাহলে এর মধ্যে কি হচ্ছে, এই মলিকিউলগুলো, এই অণুগুলো শোষণ করে নিচ্ছে, শোষণ করে নিজেরা উত্তপ্ত হয়ে যাচ্ছে। নিজেরা যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে নিজেরা উত্তপ্ত হলে তার পারিপার্শ্বিক যে অঞ্চলটা আছে, এই যে অঞ্চলটা, এটা উত্তপ্ত হয়ে গেল, এবং উপরের দিকে যত যাব, এখানে শোষণ হয়ে গেল, এখানে শোষণ হলো, উপরের দিকে যত যাচ্ছি শোষণের পরিমাণটা তত কমতে থাকবে, কারণ নিচের মলিকিউলগুলো এরাকে দিলে, পাশের জনকে দিলে তবেই পাশের জন পাবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুমি একটা দোকানে যাও, পেট ভর্তি খাও, ঠিক আছে, তোমাদের ক্লাসে সবাইকে নিয়ে যাও, তুমি কিন্তু প্রথমে জানতে পেরেছো, তাহলে তুমি প্রথমে যে পেট ভর্তি খাবে, তারপরে তুমি বাকিদের ডাকবে। একইভাবে এই পেট ভর্তি খেলো, তারপরে পাশের জনকে দেবে। তাহলে এইভাবে উপরের দিকে যত উঠতে থাকবো তত কি এই শোষণের পরিমাণটা কম হতে থাকবে। তাহলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা কী হবে, বাড়বে না কমবে? কমবে। বুঝতে পেরেছো না? কমবে পারোনি বলো। এবং প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা জানবে 6.5। দাঁড়াও, এটা একটু তোমাদের লেখা আছে এখানে, ল্যাপস রেট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে, তাহলে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সি হারে উষ্ণতা কমতে থাকে। এটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। হয়েছে, প্রথমটা বুঝতে পেরেছো। এবং এই স্তরের ব্যাপ্তিটা বলে দিই, এই স্তরের ব্যাপ্তিটা হচ্ছে তোমার বলেই দিচ্ছি ভালো করে, এই স্তরের ব্যাপ্তিটা হচ্ছে তোমার নিরক্ষরেখার ক্ষেত্রে জানবে 23 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে হচ্ছে তোমার 8 থেকে 9 কিলোমিটার। বিভিন্ন বই বিভিন্ন থাকে, অভিনবর বইয়ে 9 আছে, এবং তাহলে গড় একটা করা হয় যে 16 কিলোমিটার এর ব্যাপ্তি। এই স্তরের ব্যাপ্তি হচ্ছে 16 কিলোমিটার। তোমরা কি মনে রাখবে যে এই স্তরের ব্যাপ্তি 0 থেকে 16 কিলোমিটার, এবং এই স্তরের উষ্ণতা কত, 15 ডিগ্রি সি থেকে -56 ডিগ্রি সি, বা 56.2ও বলা থাকে, 56 ডিগ্রি সি। এবং মেরু অঞ্চলে এই স্তরটা কেন কম ব্যাপ্তি এবং নিরক্ষরেখার ক্ষেত্রে বেশি ব্যাপ্তি, তার সেটাও বলে দিচ্ছি আমি। দেখো, যে যখন বলছি মেরু অঞ্চলে, বা এটা ধরো পৃথিবীপৃষ্ঠ, তাহলে মেরু অঞ্চলে সূর্যরশ্মি মেরু অঞ্চলে তির্যকভাবে আপতিত হয়, এবং নিরক্ষরেখার ক্ষেত্রে, এটা ধরো নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, এটা নিরক্ষীয় অঞ্চল, তাহলে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি সোজাভাবে পড়ে এবং নিরক্ষরেখার বেশি উত্তপ্ত হয়। বেশি উত্তপ্ত হলে উত্তপ্ত এবং উষ্ণ বায়ু উপরে যাবে,
এবং শীতল এবং ভারী বায়ু নিচে আসবে, এইভাবে একটা স্রোত চলতে থাকবে। এটাকে কি বলে? পরিচলন স্রোত। এর ফলে এখানে এই স্তরটার ব্যাপ্তিটা বেশি হয়, হয়েছে। এবং এই যে ট্রপোস্ফিয়ারটা যেখানে যে পজ হবে বা থেমে যাবে, ট্রপোস্ফিয়ার যেখানে পজ দেবে বা পজ মারবে বা থেমে যাবে, সেটাকে বলছি ট্রপোপজ। ট্রপোপজ, ঠিক আছে? কোনো অসুবিধা আছে কি ট্রপোপজ সম্পর্কে? ওকে, ট্রপোপজ বুঝতে পেরেছ। এরপর এবং ট্রপোপজের উষ্ণতা যদি বলি কত, -56°C হয়েছে। এরপর দেখো, আর এই অঞ্চলের বৈশিষ্ট্য কি? এখানে হচ্ছে তোমার এই অঞ্চলেই বা এই স্তরেই এই স্তরের মধ্যে মেঘ বর্তমান। তাহলে মেঘ যদি থাকে তাহলে ওখানে ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎপাত ইত্যাদি এই স্তরে ঘটে। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। ট্রপোপজ বলেছি যেখানে এই স্তরটা তোমার হচ্ছে শেষ হচ্ছে, যেখানে সেই লাইনটাকে বলা হচ্ছে ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার সম্পর্কে কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। এটা হচ্ছে মোর দেন এনাফ কন্টেন্ট, এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না এই স্তর।